ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও টার্গেট পিএসসি ক্লার্ক, জেল পুলিশ এবং ডব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিগত বছরের অঙ্ক নিয়ে ডিসকাস করবো, এবং এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। এর আগে দুটো হয়ে গেছে। নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন ম্যাথ এবং জেনারেল স্টাডিজের প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত ক্লাস আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তো এখানে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং বিগত বছরের কোশ্চেন সাথে গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে, গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেকটা কনসেপ্টকে আপনারা খাতায় নোট করতে করতে থাকুন। এর ফলে আপনাদের অনেক সুবিধা হবে। তো চলুন আজকের কোশ্চেনগুলো পরপর দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, তো এখানে ফার্স্ট কোশ্চেন, একটি ট্রেনের 473 মিটার দৈর্ঘ্যের এক সেতুর এক প্রান্তের একটি সিগন্যাল অতিক্রম করতে 47 সেকেন্ড সময় লাগে। সেতুটি অতিক্রম করতে যদি ট্রেনটির 90 সেকেন্ড সময় লাগে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি সবসময় বলেছি, যদি কোনো সিগন্যাল পোস্টকে অতিক্রম করে তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর যখন কোনো সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে বলছে যে সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে তার 47 মিনিট সময় লাগছে, তাহলে সিগন্যাল পোস্ট মানে শুধু ট্রেনকে অতিক্রম করতে তার সময় লাগছে 47 সেকেন্ড। সেইটা সমান সমান যখন ট্রেন প্লাস এই এত মিটার দৈর্ঘ্যের এক সেতুকে অতিক্রম করছে, তার মানে 473, সেইটা সময় লাগছে কত? এই দেখুন 90 সেকেন্ড সময় লাগছে, তাহলে এখানে 90। এবার এখান থেকে 90টি মাইনাস 47টি, দেখুন এইটা কোনাকুনি, আমি এইটা শর্টকাটে আপনারা করতে পারেন মুখে মুখে, তো আপনাদের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। 90টি মাইনাস 47টি সমান সমান 473 ইন্টু 47। এইটা কিন্তু এইদিকে ছিল, সেটা এইদিকে এসে মাইনাস হয়ে গেল 47টি। তাহলে 90টি থেকে 47টি বিয়োগ করলে এখানে কত দাঁড়াচ্ছে? এখানে 47 আর 3 43টি দাঁড়াচ্ছে। 43টি দাঁড়াচ্ছে, দেখুন এইটা বিয়োগ করলে 43টি দাঁড়াচ্ছে, সেইটা এইখানে ভাগ করতে হবে। তো এইখানে দেখুন 43 এককে 43, 4 43, 43 এককে 43। এবার এইটা 47-এর সাথে 11 গুণ করতে হবে, তাহলে 7 7 আর 4 11, এক হাতে 1, 4 1 5, 517 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এখানে সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, দ্বিতীয় কোশ্চেনটা বলছে, দেখুন ফ্র্যাঙ্কলিন 680 মিটার মাইল প্রতি ঘন্টায় এর গতিতে একটি রেসের প্রথম ল্যাপটি এবং দ্বিতীয় ল্যাপটি 1020 মাইল প্রতি ঘন্টায় গতিতে অতিক্রম করে। প্রথম দুটি ল্যাপের গড় গতি নির্ণয় করতে হবে। তো গড় গতিবেগ নির্ণয় করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে গড় গতিবেগ সমান সমান 2xy বাই এক্স প্লাস অয়। এই এক্সটা হচ্ছে প্রথম গতিবেগ আর অয়টা হচ্ছে দ্বিতীয় গতিবেগ। তার মানে এখানে ফর্মুলায় ফেললে 2 ইন্টু প্রথম গতিবেগ 680 ইন্টু দ্বিতীয় গতিবেগ 1020 বাই এক্স প্লাস অয়, তার মানে 1020 আর 680। এখানে দেখুন 1020 আর 80, এখানে 1100 হচ্ছে আর 600 1700 এখানে আসছে। তো এখান থেকে দেখুন দুটো শূন্য এই যে কেটে যাচ্ছে, 417 এবং 68, 4 দ্বিগুণে 8 আর 8 দিয়ে 100, 2কে গুণ করলে 816, বা এখানে সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, 2 বছরের জন্য 18,000-এর আসলের উপর বার্ষিক পর্বে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ খাটিয়ে যে সুদাসুল পাওয়া যাবে তা নির্ণয় করুন। দেখুন, যখন 2 বছরের সুদের কথা বলবে, এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 18,000 টাকার প্রথমে বার করতে হবে, সেইটাকে সুদাসুল কত হবে সেটা এখানে বার করতে হবে। তো 18,000 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয় না, এখানে 1800 টাকা হয়। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সূত্রের ক্ষেত্রে প্রথম বছরের যে সুদ সেটাই দ্বিতীয় বছরেও হয় এবং তৃতীয় বছরেও এই সুদটা কিন্তু সব জায়গায় সেম থাকে, তাহলে এখানেও 1800 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের উপরে এই যে সুদটা হয়, প্রথম বছরে যে সুদ হবে সেটার উপরেও আবার সুদ লাগানো হবে 10% হারে, তাহলে 1800 টাকার উপরে 10% হারে সুদ লাগালে কত হয় না, এখানে 180 টাকা হয়। তাহলে 180 টাকা, এই 2 বছর কভার হয়ে গেল। এবার দেখুন 1800 36 3780, এই 18,000-এর সাথে
এখানে 3780কে যোগ করলে সেটাই হচ্ছে সুদ আসল বলবে। 2 7 8 3 11 হাতে 21720, সরি, এটা হচ্ছে 3780, এখানে 8 হবে, তাহলে 21780 বা এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। এবার এখান থেকে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, শুধুমাত্র সুদ বলতে পারে, তাহলে শুধুমাত্র সুদ হচ্ছে এই যে 3780 টাকা। এবার এখান থেকে বলতে পারে যে শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ, তাহলে দেখুন শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ হচ্ছে এইটা 18 আর 1 1980 টাকা, এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট বছরের সুদ। আর এইটা হচ্ছে সুদ, এটা হচ্ছে সিম্পল সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 180। এইভাবে বিভিন্ন প্রকার কোশ্চেন কিন্তু এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা বলছে দেখুন, একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের প্রান্তগুলির অনুপাত হলো 2:3:4:5 এবং এর পরিসীমা হলো 728 সেন্টিমিটার। ক্ষুদ্রতম প্রান্তটির মান নির্ণয় করতে হবে। তাহলে এইগুলোর যোগফল সমান সমান এইটা 2 3 আর 2 5 আর 4 9 আর 5 14, তাহলে 14 বরাবর এখানে 728, 5 আর 4 9 আর 3 12 আর 2 14 বরাবর 728, এখান থেকে কাটুন 5 14 70, 2 পড়ে থাকে 28, 14 দ্বিগুণে 28, তাহলে 52 দাঁড়াচ্ছে। 1:52, তাহলে এবার সবচেয়ে ক্ষুদ্রতম প্রান্ত 2, তাহলে 52 গুণ 2 বা 104 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। ফ্রেন্ডস, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, একটি সংখ্যার 80%-এর 75%-এর 66.7%-এর 25% হলো 637 সংখ্যাটির 40% কত হবে নির্ণয় করতে হবে। এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় ফ্র্যাকশনাল ভ্যালু জানলে কিন্তু আপনার অঙ্ক অনেক সোজা হয়ে যাবে, কারণ এখানে দেখুন একটা অন্যরকম সংখ্যা দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। সুতরাং ফ্র্যাকশনাল ভ্যালু জানা অবশ্যই প্রয়োজন। 80% প্রত্যেকের ফ্র্যাকশনাল ভ্যালু আমি আলাদা আলাদা করে বার করে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে এই ফ্র্যাকশনাল ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় দেখুন, 8/10, 2 দিয়ে কাটলে 4/5, 4/5 দাঁড়াচ্ছে। 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু দেখুন, 25 দিয়ে কাটলে 3/4, 3/4, এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা 4/5, এটা 3/4। এই যে 66.7%, এটা আমি আর লিখলাম না, এটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/3, আর 25%-এর হচ্ছে 1/4। তাহলে দেখুন, মনে করি সংখ্যাটা এক্স এর 80% মানে 4/5 ইন্টু এর 75% মানে 3/4, এর 66.67% মানে 2/3, এর 25% মানে হচ্ছে 1/4 সমান সমান 6371। এবার দেখুন কত সোজা হয়ে যাচ্ছে, এখান থেকে 4 দিয়ে 4 কাটলাম, 3 দিয়ে 3 কাটলাম, 2 দিয়ে 2 কাটলাম, তাহলে দেখুন এক্স বাই এটা দাঁড়াচ্ছে 10, এর সাথে গুণ করলে এটা দাঁড়িয়ে যাচ্ছে 10। এই 5 দ্বিগুণে 10টা, এর সঙ্গে গুণ করে দিলে একটা শূন্য পাশে এসে যাচ্ছে। এবার বলছে এই সংখ্যাটার 40% কত হবে। তাহলে এই সংখ্যাটার 40% বার করি আমরা। এখান থেকে দুটো শূন্য কেটে গেল, 4 1 4, মানে ইউনিট ডিজিট 4 আসবে, প্রত্যেকের ইউনিট ডিজিট 4 আছে। তাহলে আমাকে আবার গুণ করতে হবে, 4 1 4, 4 7 28-এর 8। এবার 4-এর পরে 8 দেখুন সবারই আছে, আবার গুণ করি, 4 7 28-এর 8, হাতে 2, 4 3 4 12 আর 2 14, 4 হাতে 1, 4 4 24 আর 1 25, 25,484, বা এখানে সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। ফ্রেন্ডস, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। বার্ষিক 12% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি 5 বছরের জন্য বিনিয়োগ করলে সুদ পাওয়া যায় এত টাকা। তাহলে বিনিয়োগ করা অর্থের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে সুদ আমরা জানি, সুদের হারের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা PRT/100 ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে আমাকে পি বা প্রিন্সিপাল বার করতে হবে। তাহলে এখান থেকে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, আর টাইম হচ্ছে 5 ইয়ার্স, ডিভাইডেড বাই 100 সমান সমান এইটা সমান সমান সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 6,360 টাকা। তো এখান থেকে 12 দিয়ে এটাকে কাটলে 5 বারং 60, 3 36, এখানে 530 দাঁড়াচ্ছে। এবার 5 দিয়ে একে কাটলে 106 দাঁড়াচ্ছে, 106 দাঁড়াচ্ছে। এবার 106-এর সাথে এই দুটো শূন্য গুণ 100 গুণ করলে পাশে দুটো শূন্য চলে আসবে। তাহলে এটা হচ্ছে 10,600, এটাই হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল বলেছে 10,600, ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন,
একটি ট্রেন ও একটি গাড়ি এর আপেক্ষিক গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার। যখন তারা একে অপরের বিপরীত দিকে যায়, যদি গাড়ি এর গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে ট্রেনের প্রকৃত গতিবেগ বার করতে হবে। তো আপেক্ষিক গতিবেগে যখন একে অপরের বিপরীত দিকে যায়, এখানে বলছে দেখুন ট্রেন প্লাস গাড়ি এর আপেক্ষিক গতিবেগ বলেছে 80। এখানে প্লাস কেন হলো? কারণ এরা বলছে বিপরীত দিকে যাচ্ছে, আর বিপরীত দিকে আমরা গেলে সবসময় জানি প্লাস হয়, তাই এখানে প্লাস বসলো। এবার বলছে গাড়ি এর গতিবেগ 20, তাহলে গাড়ি এর গতিবেগ 20 হলে ট্রেনের গতিবেগ কত হবে? এখান থেকে 80 মাইনাস 20 করলে 60 হচ্ছে ট্রেনের গতিবেগ, হয়ে যাবে সি এর দাগ, কারণ 20টা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 60 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা দেখুন, একটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 708 থেকে 885 হয়েছে, খরচ কত শতাংশ হ্রাস করা উচিত যাতে এলপিজি সিলিন্ডারে ব্যয় করা অর্থের পরিমাণ একই থাকে? প্রথম দাম ছিল 708 টাকা, তার থেকে বেড়ে কত হলো? 885 টাকা হলো। কত টাকা বাড়লো? 28 7 15 5 হাতে 1 7, 177 টাকা বাড়লো। 177 টাকাটা বেড়েছে। এবার বলছে কত শতাংশ হ্রাস করতে হবে। তাহলে এইটা তো ছিল, এবার এত টাকা বেড়ে গেছে, সেটা কিসের ওপরে হ্রাস করাতে হবে? না বাড়া দামের ওপরে হ্রাস করাতে হবে। তাহলে 177/885 ইন্টু 100, এখান থেকে এটা 5 বাদ যায়, আর 5 দিয়ে 100কে কাটলে 20% বা ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আজকে এই কোশ্চেনগুলো আমি এখানে করলাম। আবার নেক্সট ক্লাসে আরও কিছু মেন কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপনি এখানে পেতে থাকবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট সহ। চলুন আজকে এই পর্যন্তই।